আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি 2015 সাল থেকে অর্থাৎ 35তম বিসিএস রিটেন দেওয়ার পর থেকেই বাংলাদেশের বিভিন্ন বিসিএস কোচিং সেন্টারে ইংরেজি সাহিত্যের উপর ক্লাস নিয়ে আসতেছি। বর্তমান বাংলাদেশ সহ গোটা বিশ্ব একটা মহামারীর মধ্য দিয়ে অতিক্রম করতেছে এবং এই অবস্থায় যেহেতু বিসিএস কোচিং সেন্টারগুলো বন্ধ হয়ে গেছে, এই জন্য আমার বেশ কিছু স্টুডেন্টের অনুরোধে আমি এই অনলাইন ক্লাসের মাধ্যমে যেন সবাই উপকৃত হতে পারে এবং খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ 10টা লেকচারের মাধ্যমেই যেন ইংরেজি সাহিত্যের এই অংশটুকু পুরোটাই ক্যাপচার করে ফেলতে পারে, আমি সেই চেষ্টা করব। আমরা জানি যে 35তম বিসিএস থেকে নতুন সিলেবাস দিয়ে পরীক্ষা হচ্ছে 200 মার্কসের, এবং আমরা যদি একটু লক্ষ্য করি যে ইংরেজি সাহিত্যের থেকে 15 মার্কস, আমরা এই 15 মার্কসকে অ্যাভয়েড করে কিছুতেই পিলির কথা চিন্তা করব না। অন্যান্য যে কোনো সাবজেক্টের 1/4 সময় যদি আমরা ইংরেজি সাহিত্যের উপর দেই, তাহলে কিন্তু আমাদের অনায়াসেই 13 থেকে 14 মার্কস পাওয়া সম্ভব। এবং 40তম বিসিএস এর আগে আমি আমার পঞ্চগড় বিসিএস কোচিং সেন্টারে মাত্র 4টা ক্লাসের নিছি এবং এই 4টা ক্লাসেই তারা 11টা কমন পাইছে। যাই হোক, আমরা এখানে 10টা ক্লাসে ভাগ করতেছি, 10টা ক্লাসেই আমাদের মোটামুটি 15 মার্কস কভার হয়ে যাবে। এবং আমি আশা করি এই 10টা ক্লাস যারা আপনারা নিয়মিত দেখবেন, তারা এখান থেকেই শুধুমাত্র এখান থেকেই 12 or 13 মার্কস কভার করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্রথমে লিটারি টার্মস গুলো দেখব। এই লিটারি টার্মস গুলো শুধু লিটারি টার্মস কেন, পুরোটাই ইংরেজি সাহিত্য থেকে এখন অন্য যে কোনো পরীক্ষায় অনেক বেশি কোশ্চেন হচ্ছে। এবং আজকে আমি যেসব লিটারি টার্মসের উপর কথা বলবো, আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে শুধু বিসিএস নয়, প্রাইমারি সহ অন্যান্য যে কোনো পরীক্ষাতেই, চাকরির পরীক্ষাতেই এই লিটারি টার্মসগুলো ইতিমধ্যে এসে গেছে। এবং আমরা এক প্রকার বার্ষিকগুলো নিয়েই আলোচনা করব, যেহেতু লিটারি টার্মস সম্পর্কে এর আগে কোনো টাচ নেই, শব্দগুলো একটু কঠিন কিন্তু পুরো ব্যাপারটাই খুব ইজি। আমরা প্রথমে লিটারি টার্মসগুলো দেখব, দেন আমরা পুরো যুগ বিভাগটা দেখব। যুগ বিভাগটার পরে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ড এবং মিডল ইংলিশ পিরিয়ড এবং তার সাথে কিছু রেনেসান্স পিরিয়ড অ্যাড করব। দেন রেনেসান্স পিরিয়ডে আমরা একটা বা দুইটা ক্লাস করব। পরবর্তীতে আমরা আর 4-5টা ক্লাসের মধ্য দিয়ে ইংরেজি সাহিত্য পুরোটাই কভার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। আজকে আমরা ইতিমধ্যে বলে ফেলছি যে আজকে আমাদের অংশে আছে যে লিটারেরি টার্মস। আমরা প্রথমেই দেখছি যে ক্লাইম্যাক্স, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাইম্যাক্স, টান টান উত্তেজনা। ক্লাইম্যাক্স is a peak point where the rise of the action ends and the fall of the action begins. অর্থাৎ আমরা যে বাংলা সিনেমার কথা চিন্তা করি, তাহলে আমরা দেখি যে একটা কাহিনী শুরু হচ্ছে, কাহিনী শুরু হতে 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 যখন ইন্টারভাল হওয়ার সময়, তখন কাহিনীটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাচ্ছে। অর্থাৎ বাংলা সিনেমার কাহিনীগুলোর মতো, যে নায়ক হয়তো কিছু একটা করছে, তারপরে নায়কের বাবাকে, তারপর তার বোনকে, তার বাবাকে মেরে ফেলছে, তারপর তার বোনকে ধর্ষণ করছে, এরকম। যখন তার বোনকে ধর্ষণ করলো, তখন নায়কের চূড়ান্ত পর্যায়ে একটা রাগ উঠলো। অর্থাৎ এই যে পিক পয়েন্ট, যেখানে একটা টান টান উত্তেজনা সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ক্লাইম্যাক্স। অর্থাৎ এই টান টান উত্তেজনাটাকে বলা হচ্ছে ক্লাইম্যাক্স। দেন আমরা পাচ্ছি হ্যামারশিয়া এবং পরবর্তীতে ক্যাটাস্ট্রফি। এই একই রকম জিনিস বাংলা সিনেমার মতোই যদি আমরা চিন্তা করি, যে হ্যামারশিয়া, হ্যামারশিয়া দ্য এরর অফ এ ট্র্যাজিক ফিগার অর এ অ্যাক্টর অর এ প্রোটাগনিস্ট। অর্থাৎ যে মেইন ক্যারেক্টার আছে, সেই মেইন ক্যারেক্টারের যে ফল, সেই ফলটাই হচ্ছে হ্যামারশিয়া। যেই ফলটার জন্য সে তার সম্মানের সর্বোচ্চ স্থান থেকে একেবারে সর্বনিম্ন বিন্দু পর্যন্ত নেমে যায়। অর্থাৎ নায়িকা হেঁটে যাচ্ছে, নায়িকা কোনো বিপদে পড়লো, কোনো মানুষই তাকে সাহায্যের জন্য এগিয়ে আসলো না, কিন্তু নায়ক এসে ঝেঁপে পড়লো। অর্থাৎ এইটাই তার বিপদের কারণ হয়ে দাঁড়াইলো, এবং এটাকেই বলা হচ্ছে হ্যামারশিয়া। আর এটাকে অ্যারিস্টটলিয়ান কনসেপশন অনুযায়ী এটাকে বলা হচ্ছে এরর, যদিও এই এররটার উপর আমাদের প্রত্যেকের একটা সহানুভূতি কাজ করে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। দেন ক্যাটাস্ট্রফি,
কিন্তু চলে আসছে, প্রাইমারি সম্ভবত প্রাইমারি পরীক্ষাতেই চলে আসছে, এবং ক্যাটাস্ট্রফি প্রাইমারি পরীক্ষাতেও আসছে। ক্যাটাস্ট্রফি, দ্য ট্রাজিক এন্ড অফ এ ট্র্যাজেডি, অর্থাৎ বাংলা সিনেমাগুলোর কথাও যদি বলা যায় যে সবার শেষে যে একটা ট্র্যাজেডি দিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ যদিও বাংলা সিনেমা এরকম হচ্ছে না যে নায়ক মরে গেলে 20টা গুলি খেলেও বাংলাদেশের নায়ক মরে না, বা অন্যান্য সিনেমা। আমরা এখানে সবচেয়ে ভালো উদাহরণ হতে পারে যে শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলো। শেক্সপিয়ারের ট্র্যাজেডিগুলোতে আমরা সব মানে শেষে দেখবো যে সব অ্যাক্টর অ্যাক্ট্রেস সব মরে শেষ, অর্থাৎ এইটাই হচ্ছে দ্য ট্রাজিক এন্ড অফ এ ট্র্যাজেডি ইজ কল্ড ক্যাটাস্ট্রফি। দেন অপেরা, অপেরা কথাটা শুনলেই আমাদের মধ্যে একটা যাত্রা পালা পালা ভাব চলে আসে। এই অপেরা মানেই হচ্ছে যাত্রাপালা, অর্থাৎ মিউজিক্যাল ড্রামা, অর্থাৎ খুব বেশি মিউজিক হচ্ছে, নায়িকার হয়তো কথাই শোনা যাচ্ছে না মিউজিকের তালে, এই জন্য এটাকে বলা হচ্ছে এ মিউজিক্যাল ড্রামা ইজ কল্ড অপেরা। ফ্যান্টাসি, ফ্যান্টাসি ইজ অ্যান ইমাজিনারি স্টোরি, এটা একটা কাল্পনিক লেখা। জাফর ইকবাল স্যারের যে সায়েন্স ফিকশন গুলো হতে পারে, আবার হচ্ছে যে টমাস মুরের ইউটোপিয়া, যেটা আসলে প্রকৃত কোনো অস্তিত্ব নেই, এরকম যে ইমাজিনারি লেখাগুলো আছে এগুলোকে বলা হচ্ছে ফ্যান্টাসি। দেন মেলোড্রামা, মেলোড্রামা হচ্ছে ভায়োলেন্ট অর সেন্সেশনাল থিম, অর্থাৎ আমাদের বাংলা সিনেমার কথা যদি আমরা বলি তাহলে প্রয়াত নায়ক মান্নার যে সিনেমাগুলো আছে, যে পুরো সিনেমাতে মারপিট, এই মারপিটটাকেই বলা হচ্ছে মেলোড্রামা, এই ধরনের ড্রামাগুলো। দেন অ্যালিটারেশন, আমরা জানি 37তম বিসিএস এ অ্যালিটারেশন চলে আসছে। অ্যালিটারেশনটা হচ্ছে, আমি একটু সংজ্ঞাটা বলার আগে কিছু এক্সাম্পল দেই, আপনারা ধরার চেষ্টা করবেন। এটা হচ্ছে যেমন হতে পারে যে পিটার পাইপার পিকড পেপার, এটা কিন্তু একটা টার্ম কাজ করছে। দেন আমি যদি আর বাংলায় বলি আর ক্লিয়ার করে, যে কাক কালো কোকিল কালো, কালো কন্যার কেশ, অথবা আরো যদি বেশি করে বলা যায় তাহলে এরকম হচ্ছে যে কমলাকান্তের কনিষ্ঠ কন্যা কাকলি কহিল, কাকা কলিকাতার কাকা করে কেন, কাকা কহিল কাকা করাই কাকের কাজ। অথবা আই ইট আপেল অল আফটারনুনস, আমরা কিন্তু একটা সিকোয়েন্স পাইছি, অর্থাৎ সবগুলোতে আপনি লক্ষ্য করেন যে যেই বর্ণটা দিয়ে শুরু হয়েছে সবগুলো ওয়ার্ডের সেই বর্ণটা প্রথমে আছে, এটি হচ্ছে অ্যালিটারেশন। দ্য রিপিটেশন অফ সেম ইনিশিয়াল সাউন্ড ইজ কল্ড অ্যালিটারেশন। অ্যালিটারেশন 37 বিসিএস এ যেভাবে আসছে, দ্য রিপিটেশন অফ সেম ইনিশিয়াল সাউন্ড স্পেশালি দ্য কনসোনেন্ট সাউন্ড, এটা ভাওয়েল সাউন্ডও হতে পারে, ডাজন্ট ম্যাটার। দেন অক্সিমরন, অক্সিমরন contradictory words are placed side by side is called oxymoron. বলতে পারি যে she is regularly irregular student in the class, রেগুলারলি ইরেগুলার। আমরা যদি আরো ক্লিয়ার করে বলি তাহলে প্রিটি আগলি, আমরা মোটু পাতলু সবাই অনেকেই দেখে যে মোটু পাতলু, অর্থাৎ কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস পাশাপাশি বসছে, এটাকেই বলা হচ্ছে অক্সিমরন। একটু বেশ গুরুত্বপূর্ণ, তার উপরে অ্যালিটারেশন আরো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো তো ওয়ান ওয়ার্ড। হাইপারবল, হাইপারবল মিন্স এক্সেস, এক্সাজারেটেড এক্সপ্রেশন, খুব বাড়িয়ে বলা, এটি হচ্ছে হাইপারবল। যেমন অফেলিয়া বলছে, অফেলিয়ার মৃত্যুতে হ্যামলেট বলছে, আই লাভড অফেলিয়া 40,000 ব্রাদার could not with all their quantity of love make up my son, অর্থাৎ তোমার মতো ভাইয়ের অফেলিয়ার জন্য তোমার মতো ভাইয়ের যে ভালোবাসা তার 40,000 ভাইয়ের ভালোবাসার সমান হবে আমার ভালোবাসা তার জন্য, অর্থাৎ একটু বাড়িয়ে বলা। আমরা অন্যভাবে বলতে পারি যে she was so hungry that she could eat a cow, একটা গরু খেয়ে ফেলা তো সম্ভব না, কিন্তু এই যে এত হাংরি ছিল, এত ক্ষুধার্ত ছিল, এভাবে বাড়িয়ে বলা। অর্থাৎ আই স 10,000 এট এ গ্ল্যান্স, অর্থাৎ 10,000 দেখেছিলাম এক পলকে, যদিও এটা সম্ভব না, এটা কবির ভাষায়। এভাবে যে হাইপারবল অর্থাৎ এক্সাজারেটেড এক্সপ্রেশন, অতিরঞ্জিত করে বলাই কি বলা হচ্ছে হাইপারবল। আমরা তারপর দেখব পার্সনিফিকেশন, বেশ গুরুত্বপূর্ণ। পার্সনিফিকেশন, এখান থেকেই কিন্তু আমরা পেয়ে যাই যে পার্সনিফিকেশন কি। পার্সন মানে হচ্ছে ব্যক্তি,
পার্সনিফিকেশন, দ্যাট মিন্স পার্সনিফাই, অর্থাৎ কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে অ্যানিমেট করা। ইনঅ্যানিমেট অবজেক্টস আর গিভেন লাইফ ইজ কল্ড পার্সনিফিকেশন। অর্থাৎ আমরা বাইকটার কথা দিই, মাই বাইক ইটস মোর অয়েল, খাওয়ার কাজটা তো প্রাণীর যাদের জীবন আছে, কিন্তু যখন আমি আমার বাইকটার কথা বলতেছি মাই বাইক ইটস মোর অয়েল, তখন আমার বাইকটাকে আমি জীবন দিয়ে দিলাম। অথবা আমরা প্রায় এই সময় বলি ও মাদার আর্থ, অর্থাৎ পৃথিবীটাকে আমরা বলতেছি মা, অর্থাৎ যার জীবন আছে। ইনঅ্যানিমেট অবজেক্টগুলোকে অ্যানিমেট করা, অর্থাৎ তাদেরকে জীবন দিয়ে দেয় হচ্ছে পার্সনিফিকেশন। অ্যালিগরি আমরা সবাই জানি অ্যালিগরি, এবং অ্যালিগরি শব্দটার অর্থই হচ্ছে রূপক। এটা সরাসরি পরীক্ষায় আসে, এইভাবেই পরীক্ষায় আসে একটা বিষয় অ্যালিগরি। আমরা অ্যালিগরিক্যাল পোয়েম, স্টোরি, নভেল, ড্রামা এই সম্পর্কে জানি যে অ্যালিগরি is a story of double meaning. One story is told in the guise of another story. অর্থাৎ একটা গল্পের আদলে আরেকটা গল্পের কথা বলা হচ্ছে। রবীন্দ্রনাথের সোনার তরী যেমন একটা অ্যালিগরি, এবং এভাবে অ্যালিগরিক্যাল অনেকগুলো লেখা আমরা পেয়ে থাকবো ইংরেজি সাহিত্যে, যেমন এই জনাথন সুইফটের গালিভারস ট্রাভেল, অথবা স্যার ফিলিপ সিডনির ফেয়ারি কুইন, এগুলো হচ্ছে অ্যালিগরিক্যাল। দেন আইরনি, বেশ গুরুত্বপূর্ণ আইরনি। আইরনি is a statement or a situation which actually means the opposite of its surface meaning. যেটা বলা হচ্ছে আসলে তার উল্টাটা মিন করা হচ্ছে, তার উল্টাটাকে। স্কুলে পড়ার সময় আমি একটা প্যান্ট পরেছিলাম যার অনেকগুলো পকেট ছিল, 10টা বা 12টা এরকম পকেট ছিল। তো আমার বাবা তখন আমাকে বলেছিল যে তো প্যান্টটা অনেক সুন্দর হয়েছে। তখন আমি বুঝিনি, এখন বুঝতেছি আসলে বাবা কি বলেছিল। আসলে এরকম আপনার মানে আমি একটা শার্ট পরে আসছি যে শার্টটাতে করা নেই, এই যে আয়রন করা নেই, এইভাবে কোক রেখেছে। একজন স্টুডেন্ট বলেই ফেলবে একদিন যে স্যার আপনার শার্টটা অনেক সুন্দর হয়েছে। আমার তো বোঝার বাকি নেই যে আসলে আমাকে কি বললো, কোনটা বললো। এটা একটা বলা হচ্ছে হি ইজ এ গুড স্টুডেন্ট বিকজ হি ফেইলড ইন এভরি এক্সাম। হ্যাঁ, গুড স্টুডেন্ট কিন্তু প্রত্যেকটা এক্সামে সে ফেল করতেছে। এরকম আইরনি আমরা অনেকেই অনেক মানে কম শিক্ষিত মানুষও কিন্তু অনেক বলে যে আয়রনি করিস না, এরকম যে বলা হচ্ছে একটা বলতেছে কিন্তু আসলে অন্য একটাকে মিন করতেছে, এটি হচ্ছে আয়রনি। দেন সিমিলি এবং মেটাফর দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্ম এবং মানে একই রকম, সামান্য একটু পার্থক্য। সিমিলি এবং মেটাফর হচ্ছে এক্সপ্লিসিট কম্পারিজন বিটুইন টু আনলাইক অবজেক্টস, এবং মেটাফরটা হচ্ছে ইমপ্লিসিট কম্পারিজন বিটুইন টু আনলাইক অবজেক্টস। অর্থাৎ এখানে সিমিলির ক্ষেত্রে তুলনাটা হচ্ছে স্পষ্ট, যেমন আমরা বলতে পারি মিলনের কথা, বা মানে রুবেল is as brave as a tiger, অথবা she is as black as a coal, মানে অথবা it is as white as an ice। অর্থাৎ তুলনাটা স্পষ্ট, সে কয়লার মতো কালো, অথবা সেই বাঘের মতো সাহসী, অথবা এটা সাদাটা হচ্ছে আইস, বরফের মতো সাদা। অর্থাৎ তুলনাটা স্পষ্ট। এখানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে যে লাইক, অ্যাস, অ্যাসেস, সো অ্যাস, ইফ, এই সকল শব্দগুলো ব্যবহৃত হবে। such kinds of words are used here. Then মেটাফর হচ্ছে উপরেরটা যেমন সিমিলি, যেমন এক্সপ্লিসিট কম্পারিজন বিটুইন টু থিংস। মেটাফর হচ্ছে ইমপ্লিসিট কম্পারিজন বিটুইন টু আনলাইক অবজেক্টস। এখানেও দুটো জিনিসের মধ্যে তুলনা, কিন্তু এখানে তুলনাটা হচ্ছে অন্তর্নিহিত। মাই হাউস ইজ এ জু, আসলে আমি আমার পরিবারের সদস্যগুলোকে ঠিক সরাসরি কিছুই বললাম না, মানে তাদের আচরণগুলো হচ্ছে কি মানে পশু পাখির মতো, সরাসরি এভাবে না বলে বললাম যে জু। অর্থাৎ তুলনাটা হচ্ছে একটু অস্পষ্ট, একটু গভীর। অথবা যদি আমরা বলি যে সঞ্জিদা ইজ as like as রোজ, মানে সঞ্জিদা হচ্ছে রোজের মতো, গোলাপের মতো।
তো এই যে গোলাপটা আছে, এখানে সরাসরি গোলাপের কথা বলা হচ্ছে না, তার সৌন্দর্যটাকে গোলাপের সাথে তুলনা করা হচ্ছে। অথবা ইউ আর মাই সানশাইন, মানে ওই যে প্রহর শেষে আলো রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। সানশাইন সূর্যের সূর্যরশ্মির সাথে তুলনা করা হচ্ছে। আপনার ভালো হিসেবেও ধরতে পারেন অথবা অন্য হিসেবেও ডাইভার্ট করতে পারেন। যাই হোক, এটা হচ্ছে সিমিলি এবং মেটাফরের মধ্যে এতটুকু পার্থক্য। এক্সপ্লিসিট কম্পারিজন বিটুইন টু থিংস বা টু আনলাইক অবজেক্ট মনে রাখতে হবে। সিমিলিতে অ্যাজ, এস, তারপর সো অ্যাজ, ইফ এই শব্দগুলো ব্যবহৃত হবে, কিন্তু মেটাফরে এগুলো ব্যবহৃত হবে না। অর্থাৎ মেটাফরে ইমপ্লিসিট কম্পারিজন বিটুইন টু আনলাইক অবজেক্টস আর ইউজড হিয়ার মেটাফর। প্যারাবল আমরা অলরেডি জেনে গেছি। অ্যালিগরি, অ্যালিগরি is a story of double meaning. Allegory, one story is told in the guise of another story. That parable এবং ফ্যাবল অনেকেই জানি এটার বাংলা অর্থটা এবং ফ্যাবলেরও বাংলা অর্থটা। প্যারাবল এটা হচ্ছে নীতি কথা এবং ফ্যাবল হচ্ছে উপকথা। বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাবল উপকথা কি, সরাসরি এটা দিয়েও পরীক্ষা আসছে। মানে দুইটার মধ্যে একটা মানে কয়েকটা পার্থক্য আছে। পার্থক্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য প্যারাবল এবং ফ্যাবল। প্যারাবল হচ্ছে নীতিকথা, ফ্যাবল হচ্ছে উপকথা। নীতিকথা উপকথার মধ্যে একটা পার্থক্য আছে। উপকথা প্যারাবল এবং ফ্যাবল। প্যারাবল is an allegorical story and also fable is an allegorical story. পার্থক্যটা হচ্ছে প্যারাবল, প্যারাবলে ব্যবহৃত হয় here the characters are human characters are used in parable. প্যারাবলে যারা চরিত্রগুলো থাকে হিউম্যান এবং ফ্যাবল অ্যানিম্যাল ক্যারেক্টারস আর ইউজড হিয়ার। অর্থাৎ অ্যানিম্যাল এখানে ফ্যাবলে ক্যারেক্টারগুলো থাকে অ্যানিম্যাল। তো এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। তাহলে দুইটাই সেম, প্যারাবল এন্ড ফ্যাবল বোথ আর অ্যালিগরিক্যাল স্টোরি। এখানে হচ্ছে দুইটাই যেহেতু অ্যালিগরিক্যাল স্টোরি, একটাতে হিউম্যান ক্যারেক্টার ব্যবহৃত হয় এবং ফ্যাবলে অ্যানিম্যাল ক্যারেক্টার ব্যবহৃত হয়। এটা আর এটার মধ্যে প্যারাবল এবং ফ্যাবলের মধ্যে আরেকটু সূক্ষ্ম পার্থক্য আছে। প্যারাবল টিচেস আস রিলিজিয়াস মোরাল। প্যারাবল যেটা সেটা হচ্ছে নীতি কথা, যেটা সেটা আমাদের নৈতিক শিক্ষা দেয়, সেই নৈতিক শিক্ষাটা হয় রিলিজিয়াস। কিন্তু ফ্যাবলে নীতি কথা, যে কোনো ধরনের নীতি কথা। অর্থাৎ এইখানে যেমন প্যারাবলে রিলিজিয়াস মোরাল ব্যবহৃত হয়, এখানে হচ্ছে মোরাল ব্যবহৃত হয়, জাস্ট মোরাল। তাহলে অ্যালিগরিক্যাল স্টোরি অফ হিউম্যান ক্যারেক্টার দ্যাট টিচেস রিলিজিয়াস মোরাল, এবং ফ্যাবল হচ্ছে অ্যালিগরিক্যাল স্টোরি অফ অ্যানিম্যাল ক্যারেক্টার দ্যাট টিচেস আস এ মোরাল। দেন প্রলোগ এন্ড ইপিলোগ। আমরা জানি শুধু শব্দগুলোই কঠিন, অন্য কিছুই না। শব্দগুলো মনে রাখলে প্রলোগ, প্রলোগ মিন্স প্রস্তাবনা। অর্থাৎ একটা লেখার শুরুতেই যে প্রস্তাবনাটা থাকে, আমি এখানে বাড়াচ্ছি না, কারণ আমরা সকলেই জানি যে আমাদের যেহেতু আমরা এই লাইনে আছি, যেহেতু আমরা চাকরির জন্য পড়াশোনা করতেছি, এই জন্য আমাদের বিশেষ করে আমাদের একটা বই সবার জানা এবং বইটা সবার পড়তে হচ্ছে, এটা হচ্ছে সংবিধান। এই সংবিধানের যে প্রস্তাবনাটা আছে, এরকম প্রত্যেকটা বইয়ের কিছু প্রস্তাবনা থাকে। এই প্রস্তাবনাটাকে বলা হচ্ছে প্রলোগ। এন্ড দেন ইপিলোগ। ইপিলোগ হচ্ছে প্রলোগ যেমন প্রস্তাবনা, ইপিলোগ হচ্ছে শেষ কথা। মানে অনেক সিনেমা, নাটক, উপন্যাসে একটা গুরুত্বপূর্ণ স্পিচ, মানে একটা কথার মাধ্যমে শেষ হয়, অথবা একটা গান বা একটা কবিতা দিয়ে শেষ হচ্ছে। এরকম শেষ অংশটুকু একটা গান বা একটা কবিতা অথবা একটা মানে মোরাল, একটা নীতি কথা দিয়ে যেটা শেষ হলো, সেটাকেই বলা হচ্ছে ইপিলোগ। দেন আমরা দেখব অ্যাসাইড এন্ড সলিলোকি। অ্যাসাইড is a dramatic technique of speaking alone in the presence of other characters with a view to expressing his personal thoughts and view to the audience. অর্থাৎ অ্যাসাইড হচ্ছে অন্য কোনো, মানে একটা ক্যারেক্টার কথা বলতেছে, তো আরেকটা ক্যারেক্টারের উপস্থিতি, মানে আরেকজনের উপস্থিতিতে একজন কথা বলতেছে, কিন্তু তার ওই কথাটা
তার সামনে যে আছে সে শুনতেছে না, কিন্তু দর্শক শুনতে পাচ্ছে। মানে বিশেষ করে ওই যে ভারতের সিরিয়ালগুলোতে যেটা হয়, হয়তো মুখের সামনে সুনাম করে বললো যে তুমি খুব ভালো, কিন্তু আসলে সে মনে মনে বলতেছে যে তুই যে কতটা ভালো তা আমি জানি। অর্থাৎ এইটা কিন্তু তার সামনে উপস্থিত থাকা যে চরিত্রটা আছে, যে যে আছে, সে শুনতেছে না, কিন্তু তার কথাটা কিন্তু অডিয়েন্স শুনলো। এটা হচ্ছে অ্যাসাইড। এবং অ্যাসাইড এবং সলিলোকি একই জিনিস, যদিও সলিলোকি আমাদের জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, এবং হ্যামলেটের সলিলোকিগুলো সবসময় আসতেই আছে এবং আরো আসবে। আমরা সবাই জানি টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন, বারবার আস্তে আস্তে পৌঁছে যাচ্ছে। এটা হচ্ছে একটা সলিলোকি, এটা একই জিনিস, এ ড্রামাটিক টেকনিক অফ স্পিকিং অ্যালোনস অন দ্য স্টেজ। স্টেজে একটা ড্রামাটিক টেকনিক, একাই একাই কথা বলার একটা ড্রামাটিক টেকনিক। এটা কিন্তু দর্শক, এটা যেমন এসআই যেমন দর্শকের উদ্দেশ্যে এবং যেটা সামনে কোনো ক্যারেক্টারের উপস্থিতিতে সেটা বলবে, এখানে এরকম কিছু নেই। এটা একটা ক্যারেক্টার নিজে নিজেই তার যে কথোপকথন নিজে নিজেই নিজের উদ্দেশ্যে বলতেছে। যেমন হ্যামলেটে আমরা যেমন পাই যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ এ কোশ্চেন। মানে এটা মানে হ্যামলেট নিজেই যেটা চিন্তা করতেছে যে এটা আসলে ঠিক আছে কি ঠিক নেই, অথবা মানে এরকম আরো কিছু সলিলোকি আমরা পরবর্তীতে বিভিন্ন ক্লাসে পেয়ে থাকবো। এবং প্রত্যেকবারে যখন এই সব বিষয়গুলো আবার চলে আসবে, আমি মানে 5 সেকেন্ড হলেও বলার চেষ্টা করবো, মনে করে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীতে আরো কিছু অল্প কিছু লিটারি টার্মস আছে যেগুলো আমরা পরবর্তী অংশে অ্যাড করব। এবং আশা করি থ্যাঙ্কস, সবাইকে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলে লাইক করবেন, শেয়ার দিবেন যেন সকলে উপকৃত হতে পারে, সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, আবার দেখা হবে খুব শীঘ্রই সামনে ইংলিশ সাহিত্যের পরবর্তী অংশটুকু নিয়ে। এবং অবশ্যই আপনারা মনে রাখবেন যে আমরা হচ্ছে পুরো ইংরেজি সাহিত্যকে ক্যাপচার করার জন্য এলোমেলো ভাবে কোনো কিছুই করবো না। আমাদের আজকে যেমন প্রথম অংশ ফার্স্ট পার্ট, এবং এইভাবে পার্ট টু পার্ট, এবং প্রত্যেকটা পার্টের সাথে আরেকটা পার্ট অ্যাড করে 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 আমরা পুরোটাই শেষ করার চেষ্টা করব। অর্থাৎ মাঝখান থেকে কোনোটা মিসিং বা এলোমেলো ভাবে, যেটা মানে যেভাবে আমরা সবসময় নিষেধ করি যে এইভাবে পড়াশোনা করে খুব একটা লাভ হয় না, এরকম না। আমরা পার্ট টু পার্ট খুব অল্প ক্লাসের মাধ্যমে, 10টা বা 12টা ক্লাসের মাধ্যমে আমরা পুরোটাই শেষ করব। আপনারা আশা করি ভালো আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাঙ্কস।